আচ্ছা, আমরা এইটার সলিউশন, এই চেক পয়েন্টের সলিউশন অলরেডি করছিলাম। তা এখন এর পরের গুলো আমরা দেখি। এটা কত? পেজ নাম্বার 80। তো পেজ নাম্বার 80 এর এই সলিউশনটা কি হয়? নাম্বার 1 এ বলতেছে what is the strain of an aluminium wire if it extends from 97 সেন্টিমিটার to 1.04 মিটার। তো তাহলে 97 সেন্টিমিটার থেকে 1.04 মিটার পর্যন্ত তার এক্সটেনশন হয়েছে, মানে এক্সটেনশনের ভ্যালু আমরা বের করতে পারবো এখান থেকে নাকি? যেখানে কোশ্চেন নাম্বার 1 এর জন্য 1.04 মানে কত? 104 সেন্টিমিটার। তো তাহলে এক্সটেনশন কত হইলো? 7 সেন্টিমিটার নাকি? এক্সটেনশন হলো 7 সেন্টিমিটার এন্ড অরিজিনাল লেন্থ কত? যে এটা হলো এক্সটেনশন এন্ড অরিজিনাল লেন্থ 97। এখন তোমরা এমন জিনিস চিন্তা করতে পারো যে সেন্টিমিটার থেকে মিটারে কেন নিচ্ছি না। তো এখন এখানের মধ্যে নেওয়া লাগবে না কেন? বিকজ এটা তো রেশিও, তো সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি চলে গেলে ফাইনালি কোনো প্রবলেম হবে না আর কি। ওকে, তো তাহলে আমাদের স্ট্রেন উইল বি ইকুয়াল টু হোয়াট? 7/97। তো এখানে থেকে আমাদের যে ভ্যালুটা আসবে দ্যাট উইল বি দা স্ট্রেন অফ এন অ্যালুমিনিয়াম ওয়্যার। যেখানে আমাদের অ্যানসারের মধ্যে কি দিচ্ছে? এই যে 0.072, দিস উইল বি দা স্ট্রেন। এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? হোয়াট ইজ দা টেনসাইল স্ট্রেস? তো স্ট্রেসের ভ্যালু বের করতে বলছে ইন আ ভার্টিক্যাল স্টিল ওয়্যার which has a diameter of 0.40 মিলিমিটার। তো তাহলে আমাদেরকে ডায়ামিটার দিয়ে দিছে, সো আমরা ডায়ামিটারটা ইউজ করে কি করতে পারবো? ডায়ামিটারটা ইউজ করে উই ক্যান ডিটারমাইন দা রেডিয়াস, এন্ড রেডিয়াস ইউজ করে উই ক্যান ডিটারমাইন দা ক্রস সেকশনাল এরিয়া। বিকজ আমাদের স্ট্রেস বের করার জন্য কি কি লাগবে? ফোর্স লাগবে আর এরিয়া লাগবে। তো তাহলে এই দুইটা জিনিস। তো ফার্স্ট অফ অল ম্যাস হলো এইটা 1.0 কেজি। তো ম্যাসের থেকে ওয়েটে কনভার্ট করব, দ্যাট উইল বি দা ফোর্স। আর ডায়ামিটার আছে, ডায়ামিটারটা ইউজ করে উই উইল ফাইন্ড দা এরিয়া। তো তাহলে এই জিনিসটা কাজ করে ফেলে, কি করা যায়? ডায়ামিটার হলো, 7.2% লিখলে সমস্যা আছে? কোনটা বুঝি নাই? 1 নম্বরে 0.072 এর পর 7.2% লিখলে সমস্যা আছে? না, ওইটাও পার্সেন্টেজে নিলে কোনো সমস্যা নাই, একই। তো ডায়ামিটার এটা মিলিমিটারে ছিল, তো মিলিমিটার থেকে মিটারে নিলাম, যে 0.4 ইন্টু 10⁻³ যে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করার 1000 দিয়ে ডিভাইড দেওয়া, একই কথা। তো তাহলে মিলিমিটার থেকে মিটারে নিলাম এন্ড রেডিয়াসে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 2। সো তাহলে 0.2 ইন্টু 10⁻³ মিটার। এন্ড ক্রস সেকশনাল এরিয়া কি হবে? পাই আর স্কয়ার। তো তাহলে পাই ইন্টু এই রেডিয়াসটা, সরি, এই যে 0.2 ইন্টু 10⁻³ স্কয়ার, এটা করলে এরিয়া পাবো। এন্ড ফোর্সটা কত? ফোর্স হবে 1 কেজি ইন্টু 9.81, দ্যাট ইজ 9.81 নিউটন। তো তাহলে ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া করলে পরে যা আসে দ্যাট উইল গিভ আস দা স্ট্রেস। তো এখানের মধ্যে স্ট্রেসের ভ্যালুটা কত আসে? 7.81 ইন্টু 10⁷ প্যাসকেল। ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? ইউজ দিস ডেটা টু ফাইন্ড দ্য ইয়াং মডুলাস অফ হিউম্যান হেয়ার। আচ্ছা, মানুষের চুলের এখন ইয়াং মডুলাস বের করবে, মানে খাওয়া দাওয়া কোনো কাম নাই, মানে খাওয়ার মধ্যে চুল পাইছে, চুল নিয়ে এখন এক্সপেরিমেন্ট করতেছে। যে ডায়ামিটারের ভ্যালু দেওয়া আছে 0.1 মিলিমিটার, অরিজিনাল লেন্থ দেওয়া আছে 12 সেন্টিমিটার, ফোর্স দেওয়া আছে 0.6 নিউটন, আর এক্সটেনশন দেওয়া আছে 1.8 মিলিমিটার। তো তাহলে এখন বললো কি? এখন বের করতে বলছে ইয়াং মডুলাস কত। তো তাহলে আবার সেম জিনিস, যে ডায়ামিটার ইউজ করে ইন দা সেম ওয়ে উই উইল কনভার্ট ইট ইনটু মিটার, দেন ডায়ামিটার থেকে রেডিয়াসে নিব। ওকে, তো ডায়ামিটার থেকে রেডিয়াসে নেওয়ার পর এরপর কি করব? এরিয়ার ফর্মুলা দিয়ে এরিয়া বের করব। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম, কোশ্চেন নাম্বার 2 এর মতো একদম সেম ওয়েতে ফার্স্টে ডায়ামিটার ইউজ করে এরিয়া বের করব,
দেন স্ট্রেইন বের করার জন্য সব ইনফরমেশনই দেওয়া আছে, জাস্ট উই হ্যাভ টু মেক শিওর যে ইউনিট গুলা যেন আমরা সেম রাখি। ওকে, আচ্ছা এই ম্যাথটা করাই দেই। এখানের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 3, ডায়ামিটার হলো 0.1 মিলিমিটার, মানে 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তো তাহলে রেডিয়াস হবে 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তো এখন এরিয়া বের করবো এই পাই আর স্কয়ার ফর্মুলা দিয়ে। ফোর্স আমরা জানি, তো তাহলে ফোর্স বাই এরিয়া করলে পরে স্ট্রেস পাবো। আর স্ট্রেইনের জন্য কি হবে, স্ট্রেইন ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তো এখন চেঞ্জ ইন লেন্থ হলো 1.8 মিলিমিটার। তো তাহলে অরিজিনাল লেন্থটা সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে নেওয়ার জন্য কি করব, মাল্টিপ্লাইড বাই 10। তো তাহলে এখানে থেকে স্ট্রেইনটা বের করে ফেললাম। তো স্ট্রেস জানি, স্ট্রেইন জানি, তো ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু কি হবে, ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন। তো ওখানে থেকে উই ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ ইয়াং মডুলাস ফর হিউম্যান হেয়ার। তো হিউম্যান হেয়ারের ইয়াং মডুলাসের ভ্যালু কত আসে, 5.09 ইন্টু 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল। এরপরে কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, 4 এর এ তে, what is the compressive stress in each upper leg bone of a 7-ton elephant? যে একটা এলিফ্যান্ট যার টোটাল মাস হলো 7 টন। আচ্ছা, তো তাহলে একটা এলিফ্যান্ট যার টোটাল মাস হলো 1 টন মানে কত কেজি সাইমা? 1000 তাহলে 7 টন মানে টোটাল মাস কত হবে, 7000 কেজি। তো 7000 কেজির করেসপন্ডিং আমরা ওয়েট বের করতে পারবো। সো দ্যাট উইল বি দা ফোর্স the elephant is exerting on the ground। কিন্তু এই ফোর্সটা কয়টা পায়ে ডিভাইড হয়ে যাচ্ছে, একটা হাতির কয়টা পা থাকে, 4টা। তো তাহলে এক পা কত পাবে, weight divided by 4 ডিভাইডেড বাই 4। এখন এখানের মধ্যে আমাদের একটা জিনিস যে স্টেট করছে যে আপার লেগ বোন। এখন আপার লেগ আর কি হয়েছে এসাস, আচ্ছা সো এখন এখানের মধ্যে যেটা আমরা বলতেছিলাম যে ফার্স্ট অফ অল আপার লেগ বোনে কত ফোর্স এক্সার্ট হইতেছে এটা চাইছে নাকি কোশ্চেন নাম্বার 1 এ, যে হোয়াট ইজ দা স্ট্রেস। আচ্ছা কম্প্রেসিভ স্ট্রেস। সো এখন আমাদের এখানের জন্য কি কি বের করব, একটা লাগবে হলো আমাদের ফোর্সের ভ্যালু, যে একটা পায়ে কতটুকু ফোর্স এক্সার্ট হচ্ছে, আর আরেকটা কি লাগবে, এরিয়ার ভ্যালু। তো তাহলে ফোর্স এন্ড এরিয়া ইউজ করে উই উইল ডিটারমাইন দা স্ট্রেস। তো এখানের জন্য ফোর্সের ভ্যালুটা কত আসে, এটা আমরা নোটপ্যাডের মধ্যে লিখে ফেলি, দাঁড়াও এই জায়গার মধ্যে লেখার জায়গা কম। আচ্ছা সো কোয়েশ্চেন নাম্বার 4 এ, তো এখানের জন্য তোমার ফোর্সটা কি হবে, 7 টন। তো তাহলে 7000 কেজি, এন্ড এটাকে ওয়েটে কনভার্ট করার জন্য মাল্টিপ্লাইড বাই 9.81। কিন্তু এই ফোর্সটা কয়টা পায়ে ডিভাইড হয়ে যাচ্ছে, 4টা পায়ে ডিভাইড হয়ে যাচ্ছে। সো তাহলে ডিভাইডেড বাই ফোর্স, 4 ফোর্স অন ইচ লেগ আর কি বেসিক্যালি ইজ ইকুয়াল টু কিছু একটা আসবে। এরপর এখন আমরা কি করব, এরিয়া বের করব। এখন এরিয়ার জন্য আমাদের কি দরকার, এই হাতির পায়ের ডায়ামিটার দিয়ে দিচ্ছে নাকি, এই যে ডায়ামিটার দিয়ে দিছে কত, 25 সেন্টিমিটার। তো তাহলে ডায়ামিটার ইউজ করে আমরা ক্রস সেকশনাল এরিয়া কিভাবে বের করব, এটা কোশ্চেন নাম্বার 2 এন্ড কোশ্চেন নাম্বার 3 তে দেখছি। তো তাহলে ওই কাজে কি করব,
we will convert the diameter that is in centimeter to meter. তো ফার্স্ট সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য ডিভাইডেড বাই 100, এরপরে ডায়ামিটার থেকে রেডিয়াসে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 2। আর হাতির পা দেখতে কেমন শেপের সাইমা, গোল্লা না? তো তাহলে হাতির পা যদি এরকম গোল্লা শেপের হয় তো তখন এটার জন্য ক্রস সেকশনাল এরিয়া কোন ফর্মুলা দিয়ে বের করব? পাই আর স্কয়ার। তো তাহলে ওইটা দিয়ে we will determine the cross sectional area। তো এটা করে ফেলি, পাই ইনটু এখানের মধ্যে डायरेक्टली ডায়ামিটার থেকে রেডিয়াসে কনভার্সন সবকিছু করে ফেলি, যে 25 সেন্টিমিটার। তো তাহলে 25 সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 2, আর ডায়ামিটার থেকে রেডিয়াসে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 2। তো এটার স্কয়ার। এটা করলে পরে তোমার একটা এরিয়া আসবে। তো এখন stress will be equal to what? Stress will be equal to force by area. So এখানে থেকে you will get the value of stress which will come out to be something like 350,000 Pascal. আমরা অ্যানসারটা দেখে নেই। হ্যাঁ, 3.50 into 10 to the power 5 Pascal। এরপরে বি নাম্বারে কি বলতেছে? বি নাম্বারে বলতেছে if the young modulus of the elephant bone is 19 gigapascal। গিগা মানে কত রিক্তি? 10 to the power কত হবে এটা? 6 না? 10 to the power 9। 10 to the power 6 হলো মেগা, ঠিক আছে? এসাস মেগা প্যাসকেল হলো 10 to the power 6 আর গিগা মানে হলো 10 to the power 9। ওকে, আচ্ছা ওকে। সো তাহলে 19 into 10 to the power 9 Pascal, this is the young modulus for the bone of the elephant। তো এখন বলতেছে কি, and the bones are originally 95 centimeter long। আচ্ছা, তো তাহলে ওই হাড্ডি হলো নরমালি 95 সেন্টিমিটার লম্বা, অলমোস্ট 1 মিটার লম্বা হাড্ডি। হাতি তো এটা তো হবেই। আচ্ছা, তো এখন বলতেছে কি, how much would they reduce in length, মানে কতটুকু কম্প্রেশন হবে, যে চেঞ্জ ইন লেন্থ কতটুকু হবে এটা বের করতে বলছে। if the elephant stood up on its back legs, যে শুধু তার পিছের পা দুইটাতে সে যদি দাঁড়ায় তো তাহলে এখানের জন্য কি হবে, তার পা গুলা কতটুকু কম্প্রেস হবে, ওই জিনিসটা, যে তার পায়ের হাড্ডি গুলা কতটুকু কম্প্রেস হবে এটা বের করতে বলছে। ওকে, তো এখন এখানের জন্য কাজটা কি, লেটস সি। ফার্স্ট অফ অল আমাদের একটা পায়ে স্ট্রেস কতটুকু পড়ে বের করছি আমরা, একটা পায়ের জন্য এটা বের করছি না এসাস? একটা পায়ের জন্য আমরা স্ট্রেসের ভ্যালু বের করছি 350,000। তো তাহলে দুইটা পায়ে কতটুকু স্ট্রেস পড়বে? দুইটা পায়ে 350 into 2 into 2। তো তাহলে এটা বি নাম্বার। তো তাহলে for 2 legs stress will be equal to 2 into 350,000 নাকি? তো তাহলে this is the stress on the 2 legs। তো এখন ওই দুইটা পায়ে স্ট্রেস হলো এতটুকু। আচ্ছা, ভালো কথা। তো এখন আমাদের ইয়াং মডুলাসের ফর্মুলা কি? we know young modulus is equal to stress by strain, or আমরা এখানের মধ্যে डायरेक्टली ওই ভ্যালুগুলো বসায় দিলে পরে, or এলিমেন্ট বাই এলিমেন্ট বসাইলে পরে ভালো হয়, যে আমাদের ফাইনালি কি আসে, স্ট্রেস হলো ফোর্স বাই এরিয়া আর স্ট্রেন হলো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। আচ্ছা, এখানে আমাদের স্ট্রেসের তো ভ্যালু डायरेक्टली জানি, তো এটা না করে আমরা ফার্স্টে স্ট্রেইনের ভ্যালুটাকে সাবজেক্ট করি। তো এখন এখানে স্ট্রেন বিকামস হোয়াট, স্ট্রেন ইজ ইকুয়াল টু ইয়াং মডুলাসও আছে। হ্যাঁ, ইয়াং মডুলাস দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্টে স্ট্রেইনের ভ্যালুটা বের করে ফেলি। তো স্ট্রেনটা কত আসে? ফার্স্ট অফ অল তোমার স্ট্রেসের ভ্যালু হলো 700,000 আর ইয়াং মডুলাস হলো 19 গিগাপ্যাসকেল। তো তাহলে 19 into 10 to the power 9, so this will be 3.5
0.684 into 10 to the power minus 5. তো এটা হলো স্ট্রেইনের ভ্যালু। এখন স্ট্রেইন মানে কি এসএস, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ ইজ ইকুয়াল টু স্ট্রেইন। তো তাহলে চেঞ্জ ইন লেন্থ কত হয়েছে এটা বের করতে বলছে না, তো তাহলে আমরা চেঞ্জ ইন লেন্থের ভ্যালু বের করব। তো তাহলে স্ট্রেইন উইল বি 3.68 into 10 3.684, রাউন্ড আপ করব না আর কি এখনো, বিকজ দিস ইজ নট দ্য ফাইনাল অ্যান্সার, into 10 to the power minus 5। আর অরিজিনাল লেন্থ হলো 95 সেন্টিমিটার বলছিল, তো তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100। তো চেঞ্জ ইন লেন্থটা কত আসে, the change in length is 3.50 into 10 to the power minus 5 মিটার। তো তাহলে হাতির হাড্ডিটা কি হবে, এতটুকু কম্প্রেস হবে। যখন নাকি সে তার পিছের দুই পায়ে দাঁড়াবে তখন হাতির ওই হাড্ডিগুলা এতটুকু কম্প্রেস হবে। কতটুকু, 3.5 into 10 to the power minus 5 মিটার or 35 মাইক্রোমিটার বেসিক্যালি। অ্যান্সার আমরা দেখে নিই, অ্যান্সারটা কত, এই যে 3.5 into 10 to the power minus 5 মিটার। এখন এখানে বলছে আমাদেরকে অ্যাজাম্পশনটা কি। এখন এখানের মধ্যে আমরা অ্যাজিউম কি করছি যে তার ওয়েটটা, সে তার পিছের দুই পায়ে যদি শুধু দাঁড়ায় তো তাহলে কি হবে, ইভেনলি তার দুই পায়ে ওরকম স্প্রেড হয়ে যাবে। ওই জিনিসটা আমরা এরকম অ্যাজিউম করে নিছি যে অ্যাজাম্পশনটা কি, অ্যাজিউমিং দ্যাট দ্য এলিফ্যান্টস ওয়েট ইজ স্প্লিট ইভেনলি ওভার দ্য টু লেগ বোনস দ্যাট আর স্টিল ভার্টিক্যাল সিলিন্ডার্স। তো তাহলে আমরা হাড্ডিগুলোকে এরকম সিলিন্ড্রিক্যাল শেপের হাড্ডি হিসেবে কনসিডার করতেছি এন্ড ধরে নিতেছি কি যে হাতির পুরো ওয়েটটা তার পিছের দুই পাতে কি হইতেছে, রেস্ট করতেছে। ওকে, আচ্ছা। তো এখন এই জিনিসটা গেল ফার্স্টে 2B2 এর অ্যান্সার। দাঁড়াও, নাবিল এতক্ষণে হোমওয়ার্ক জমা দিচ্ছে। আচ্ছা, এর পরেরটায় আমরা যাই। এখন এইখানের মধ্যে কি বলতেছে, লেটস সি। Estimate the limit of proportionality for the impressed alloy at 750 degrees Celsius as shown in figure B। আচ্ছা, ফিগার বি হলো এইটা। এখন বলতেছে 750 ডিগ্রি সেলসিয়াসের লেজেন্ড হলো রেড কালার। তো তাহলে রেড কালার যে গ্রাফটা আছে এটা দিয়ে আমরা কি করব, ইয়াং মডুলাস বের করব নাকি। আমাদেরকে ইয়াং মডুলাসটা বের করতে বললো, এইটা সরি, এস্টিমেট দ্য লিমিট অফ প্রপোর্শনালিটি, ইয়াং মডুলাস বের করতে বলে নাই, সরি, লিমিট অফ প্রপোর্শনালিটি বের করতে বলছে। সো এখন এখানের মধ্যে আমরা যদি এরকম গ্রাফটার মধ্যে ঠিক মতো দেখি যে গ্রাফটা কতটুকু পর্যন্ত স্ট্রেট ছিল অর কোন জায়গা থেকে কার্ভ হওয়া শুরু হয়েছে, তো এখানের মধ্যে ভ্যালুটা কত আসে, দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি 350 মেগাপ্যাসকেল নাকি কত। আচ্ছা, এখানের মধ্যে ওরা দিছে যে স্ট্রেট লাইন স্টার্টস টু কার্ভ বিয়ন্ড স্ট্রেস অফ 400 মেগাপ্যাসকেল। তো এখানে দেখে দাঁড়া, আমরা একটা ট্যানজেন্ট ড্র করে দেখি কতক্ষণ পর্যন্ত স্ট্রেট থাকে। এখান থেকে একটা তো তাহলে এই যে 420 সামথিং লাইক দিস, যে 420 এর মতো এরকম একটা স্ট্রেসে কি হবে 420। ওয়াও, ইয়েলো কালার অনেক সুন্দর লাগতেছে এটার উপর। So 420 megapascal, that will be the tentative limit of proportionality for the impressed alloy at 750 degrees Celsius. So তাহলে এটা ফার্স্টে গেল কোশ্চেন নাম্বার 1 এর জন্য। এরপর সেকেন্ড কোশ্চেনের জন্য কি বলতেছে, Searles apparatus as shown in figure D, এই যে পাশে ফিগার D,
এটা দেওয়া কি হইতেছে এখানের মধ্যে is আচ্ছা is used in experiments to find the young modulus for a metal wire. তো এরকম একটা সেটআপ ইউজ করে, যে এরকম একটা সেটআপ ইউজ করে একটা মেটালের জন্য ইয়াং মডুলাস বের করতে। আচ্ছা, তো তাহলে বলতেছে কি উইথ দিস অ্যাপারেটাস দ্য টেস্ট ওয়্যার হ্যাংস ভার্টিক্যালি। এখন টেস্ট ওয়্যার একটা ইউজ করে আর একটা কন্ট্রোল ওয়্যার ইউজ করে, যে একটা টেস্ট ওয়্যার ইউজ করতেছে প্যারালাল টু অ্যান আইডেন্টিক্যাল কন্ট্রোল ওয়্যার। এখন কন্ট্রোল ওয়্যারের কাজটা কি ওই রিলেটেড আমরা একটু ডিসকাশন করব আজকে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, ওয়েটস আর অ্যাডেড টু লোড দ্য টেস্ট ওয়্যার অনলি। তো তাহলে শুধু টেস্ট ওয়্যারের উপরে কি করা হয়, শুধু টেস্ট ওয়্যারের উপরে লোড অ্যাপ্লাই করা হয়, and its extension is measured as an excess over the length of the control wire rather than from the original length. তো তাহলে এখানের মধ্যে কি করা হয়, অরিজিনাল লেন্থের সাথে ফাইনাল লেন্থের ডিফারেন্স কত এইটা না মেপে কি মাপা হয়, কন্ট্রোল ওয়্যারের রেসপেক্টে টেস্ট ওয়্যারটা কতটুকু লম্বা হয়েছে বা কতটুকু ডিফর্ম হয়েছে ওই এক্সটেনশনটা বের করা হয়। তো এখন বলতেছে explain how this setup will allow the experimenter to avoid possible error caused by variations in room temperature. এখন ব্যাপারটা খেয়াল করো, এইটার অ্যানসারটা একটু কে বলবা, সাইমা একটু হেল্প করো। এখানের মধ্যে সাপোজ তুমি তোমার বাসায় একটা ল্যাব আছে আর তোমার বাসায় এরকম একটা মেটাল ওয়্যার দিয়ে তুমি এক্সপেরিমেন্ট করবা, হ্যাঁ। তো এখন মনে করো যে তোমার বাসায় তুমি এয়ার কন্ডিশনার ইউজ করো, এসি ইউজ করো। তো এখন তোমার বাসায় নরমালি রুম টেম্পারেচার থাকে হলো 20 ডিগ্রি সেলসিয়াস, ওকে। তো এখন তোমার বাসায় টেম্পারেচার থাকে 20 ডিগ্রি সেলসিয়াস। তো এখন তুমি তোমার বাসায় এরকম একটা ওয়্যার দিয়ে এক্সপেরিমেন্ট করলা, যে তুমি 50 নিউটন ফোর্স এক্সার্ট করলা, দেন দেখলা যে কতটুকু এক্সটেনশন হয়েছে। এরপরে তুমি 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা, দেখলা কতটুকু এক্সটেনশন হয়েছে। এইভাবে এইভাবে করে তুমি এক্সপেরিমেন্ট শেষ করে ফেললা। দেন তুমি বললা যে এই ওয়্যারের ইয়াং মডুলাসের ভ্যালু হলো এরকম, বিকজ তুমি তো এক্সপেরিমেন্ট করে সবকিছু ঠিকঠাক মতো করেই পাইছো। এখন মনে করো যে লাবিবার বাসায়, লাবিবা নেচার অনেক পছন্দ করে, ও ছাদে থাকে। তো এখন লাবিবা কি করছে, লাবিবা রোদের মধ্যে যায় এক্সপেরিমেন্ট করছে, যেখানে মনে করো যে সারাউন্ডিং টেম্পারেচার ওখানে হলো 30 ডিগ্রি সেলসিয়াস। তো সে এখন 30 ডিগ্রি সেলসিয়াস এক্সপেরিমেন্ট করতেছে, এন্ড সেও অনেক ভালো মতো ফিজিক্স বুঝে। লাবিবাও কি করতেছে, সুন্দর মতো 50 নিউটন ফোর্স এক্সার্ট করে তার করেসপন্ডিং এক্সটেনশন কত দেখলো, 100 নিউটন ফোর্স এক্সার্ট করে করেসপন্ডিং এক্সটেনশন কত হয় এইসব দেখলো। তো এখন লাবিবার ইয়াং মডুলাসের ভ্যালু আর তোমার ইয়াং মডুলাসের ভ্যালু কি সেম হবে বলতো সাইমা? কেন সেম হবে না? টেম্পারেচারে কি এমন ডিফারেন্স ক্রিয়েট করে? ও তো টেম্পারেচার এফেক্ট করবে, কি এফেক্ট করবে? এক্সটেনশন এফেক্ট করবে, এক্সটেনশনটাকে বাড়ায় দিবে। যে টেম্পারেচার নরমালি বাড়লে ম্যাটেরিয়ালস টেন্ডস টু এক্সপ্যান্ড, অর ম্যাটেরিয়াল গুলির মধ্যে অর বন্ড গুলোর মধ্যে সেপারেশন কি হয়, বেড়ে যায়। যেই জিনিসটা আমাদের এইখানের মধ্যে এই গ্রাফ দিয়ে তারা রিপ্রেজেন্ট করার ট্রাই করছে, যে সেম ওয়্যার, যে সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো একটা ওয়্যার, এই যে ব্লু কালারটা কার জন্য, 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তো তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য তোমার ইয়াং মডুলাসের ভ্যালুটা কি বেশি, যে গ্রাফটা বেশি স্টিপ। আর 750 ডিগ্রি সেলসিয়াসের জন্য এখানে গ্রাফটার কি হয়েছে, স্টিপনেসটা চেঞ্জ হয়ে গেছে না। সো তাহলে এটার মানে কি, ইয়াং মডুলাসও চেঞ্জ হয়ে গেছে। তো এটা থেকে আমরা কি বুঝতে পারতেছি, যে টেম্পারেচারটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এখানের মধ্যে। যে টেম্পারেচার যদি ভ্যারি করে কোন একটা এক্সপেরিমেন্টাল সেটআপের মধ্যে, তখন কি হবে, তখন ডিফরমেশন যে বেশি হবে নাকি কম হবে, ওটা টেম্পারেচারের উপরও কি থাকে, একটা ডিপেন্ডেন্সি থাকে। তো তাহলে এই সার্লিস অ্যাপারেটাসে কেন এই জিনিসটা অ্যাভয়েড করা যাবে, যে টেম্পারেচারের এফেক্টটা সার্লিস অ্যাপারেটাসে এফেক্ট আনে না, আর কোনো এফেক্ট করে না কেন রিক্তি? সার্লিস অ্যাপারেটাস এটা কিভাবে অ্যাভয়েড করতে পারে বলতে পারবা?
এটা ভাই একদিক দিয়ে টেনশন বাড়লে আরেক দিক দিয়ে কমায় দেয় কন্ট্রোল ওয়্যারের না জন্য। না, কারণ ক্লোজড এনভায়রনমেন্ট এটা না আসলে। রিক্তি, ক্লোজড এনভায়রনমেন্ট দিয়ে কথা না, এখানের মধ্যে ব্যাপারটা কি করতেছে, ইউ আর অ্যাকচুয়ালি কম্পেয়ারিং, ওকে, কন্ট্রোল ওয়্যারটাকে একটা কম্প্যারিজন টুল হিসেবে ইউজ করতেছে, বুঝছো? কম্প্যারিজন টুল হিসেবে ইউজ করতেছে কেমন, যে কন্ট্রোল ওয়্যারটাও তো সেম ওয়্যার দিয়ে বানানো। মনে করো তুমি যে ওয়্যারে টেস্ট করতেছো, সাপোজ তুমি অ্যালুমিনিয়াম ওয়্যারে টেস্ট করবে, ওকে, তো তাহলে অ্যালুমিনিয়াম দিয়েই একটা টেস্ট ওয়্যার, অ্যালুমিনিয়াম দিয়ে বানানো আর একটা কন্ট্রোল ওয়্যার নিছো। তো এখন তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং, তুমি দোনোটা ওয়্যারের উপরেই টেম্পারেচারের ইফেক্টটা দোনোটা ওয়্যারের উপরই তো সেম থাকবে, দোনোজন একই এনভায়রনমেন্টে আছে না, বলো তো রিক্তি? বোথ দা ওয়্যারস আর ইন দা সেম টেম্পারেচার। তো তাহলে দোনোটা ওয়্যারের উপরে টেম্পারেচারের যাই ইফেক্ট আসুক, সমান সমান ইফেক্টই আসবে। শুধু তাহলে ডিফারেন্সটা হবে কিসের জন্য, টেস্ট ওয়্যারের উপরে যে আমরা এক্সট্রা লোড অ্যাপ্লাই করতেছি আর এক্সট্রা যে ফোর্স অ্যাপ্লাই করতেছি, that will be the only factor that will cause the difference in their length. কন্ট্রোল ওয়্যারটা শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ভ্যারি করবে, আর টেস্ট ওয়্যারটা টেম্পারেচারের উপর প্লাস লোড অ্যাপ্লাইড এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। সো তাহলে তাদের দুইজনের লেন্থের ডিফারেন্স যখন নিব, তো তাহলে কি টেম্পারেচারের ইফেক্টটা নালিফাই হয়ে গেল না, বলো তো? বুঝতে পারছো কি বললাম? যে এখানের জন্য দেখো অ্যানসারটা কি বলতেছে তারা, any temperature variation that should alter the length of the test wire will also occur in the control wire. যে কন্ট্রোল ওয়্যারেও তো কি হবে, টেম্পারেচারটা সেম ভাবে এফেক্ট করবে। সো তাহলে টেম্পারেচারের জন্য যতটুকু এক্সটেনশন বা কম্প্রেশন যাই হোক, চেঞ্জ ইন লেন্থ যেটাই হোক, টেম্পারেচারের ইফেক্টটা কন্ট্রোল ওয়্যার এন্ড টেস্ট ওয়্যারের উপরে সেম, বিকজ দে আর বোথ এট দ্য সেম টেম্পারেচার। তো তাহলে only difference will be created due to what, the only difference will be created due to the extra load applied to the test wire. ব্যাপারটা বুঝতে পারছো এখন রিক্তি? ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে কি বলতেছে, as the extension is measured relative to the control wire, such temperature extensions will not be measured. তো তাহলে টেম্পারেচার ইনডিউসড যেসব ভেরিয়েশন গুলি আসার কথা, ওইসব জিনিস এখানের এক্সপেরিমেন্টের মধ্যে কি করতে পারবে না, আর এফেক্ট করতে পারবে না। বুঝতে পারছো? ওকে, তো তাহলে those were the checkpoint questions. এখন এই চেকপয়েন্ট কোয়েশ্চেন গুলা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে পরে বলো, না থাকলে পরে we will start the exam practice questions. আচ্ছা, ওই যে ইয়াতে চেক পয়েন্ট কোশ্চেনের বি পার্টের মধ্যে যে আমরা কি করতেছি, লাইক যে এক্সটেনশনটা হইতেছে ওইটা লাইক আমরা ইয়ার থেকে টেস্টার থেকে মাইনাস করি না, বাট আর আইডেন্টিক্যাল কন্ট্রোল ওয়্যার থেকে মাইনাস করতেছি না। এখানের মধ্যে ডাম্বিল দেখো ব্যাপারটা হলো এরকম, যে তুমি কন্ট্রোল ওয়্যারটাকে নিশ্চয়ই একটা কি কম্প্যারিজনের কাজে, বুঝছো? কম্প্যারিজনের কাজে কেমন, যে তোমার কন্ট্রোল ওয়্যার আর টেস্ট ওয়্যার দোনোটা প্রথমে সেম লেন্থেই ছিল, দোনোটা সেম লেন্থ, সেম ক্রস সেকশনাল এরিয়া, সেম টেম্পারেচার, সবকিছু সেম আছে দোনোজনেরই। এখন তুমি শুধু কি করবা, টেস্ট ওয়্যারের উপরে লোড অ্যাপ্লাই করবা, যে এক্সট্রা লোডটা টেস্ট ওয়্যারের উপরে অ্যাপ্লাই করবা, দেন দেখবা যে টেস্ট ওয়্যার আর কন্ট্রোল ওয়্যারের মধ্যে লেন্থের ডিফারেন্স হইছে কতটুকু। তো তাহলে তাদের মধ্যে লেন্থের ডিফারেন্সটা কোন কারণে হবে, তাদের তো সবই সেম, শুধু একটা জিনিসই আলাদা, যে ফোর্স অ্যাপ্লাই কতটুকু করছে ওইটা হলো আলাদা। তো তাহলে ওখান থেকে আমরা কি পাবো, অ্যাকচুয়াল এক্সটেনশনটা পাবো। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, সো এখন আমরা এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন গুলা স্টার্ট করি। কি বলতেছে কোয়েশ্চেন নাম্বার 1 এ, the Pascal is the unit for Young modulus, which unit is equivalent. equivalent মানে কি, যে প্যাসকেলের মতো সেম ইউনিট, এটা কি নিউটন পার মিটার স্কয়ার, যে ফোর্স পার ইউনিট এরিয়া। ওকে, তো এরপরে কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, লেটস সি, a 200 gram mass hung on a spring stretches it from 8.2 centimeter to 9 centimeter.
হোয়াট ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট, তো তাহলে এক্সটেনশন কতটুকু হইল, এক্সটেনশন হইছে 0.8 সেন্টিমিটার, আর ফোর্স কত হবে 0.8 সেন্টিমিটার মানে কত 0.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, আর ফোর্স কত, ফোর্স হলো 200 বাই 1000, যে গ্রাম থেকে কিলোগ্রামে নিলাম বাই ডিভাইডিং বাই 1000 মাল্টিপ্লাইড বাই 9.81, এটা করলে পরে ফোর্স আসলো। সো এখন ফোর্স ডিভাইডেড বাই এক্সটেনশন, এটা করলে পরে কত আসে, সো কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার ডি, 2 এর অ্যানসার সি, তো তাহলে আসবে কত 250, সো তাহলে 250 will be the answer, যে 250 নিউটন পার মিটার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, the diagram shows the stress strain curve for a metal, which level corresponds to the ultimate tensile stress for the metal, ultimate tensile stress কোনটা, যে ম্যাক্সিমাম যেই ফোর্সটা সে এক্সপেরিয়েন্স করে, সো তাহলে ম্যাক্সিমাম ফোর্স এখানের মধ্যে কোনটা, কি বলে ম্যাক্সিমাম স্ট্রেস কোনটা, ওই তো 245 আসছে, ওইটাই তো ক্লোজ টু ইওর অপশনস, যে তোমার অ্যানসার যেটা আসছে ওইটা এখন কোন অপশনের সবচেয়ে কাছে ওইটা হবে তোমার অ্যানসার, বুঝতে পারছো স্যার? তো তাহলে তোমার আসছে হলো 245, তো তাহলে লিখবা কত 250 ওরকম। তো তাহলে এখানের জন্য সবচেয়ে বেশি স্ট্রেস কোনটার জন্য, এ, তো তাহলে কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসার হবে এ। এরপর কোশ্চেন নাম্বার 4 এর জন্য কি বলতেছে, which is the correct definition for elastic limit for a metal wire, তো এখন ইলাস্টিক লিমিট মানে কি, ইলাস্টিক লিমিট মানে হলো যে এটা কি করব, আমরা ফোর্স অ্যাপ্লাই করব অর স্ট্রেস অ্যাপ্লাই করব, এটা ডিফর্ম হবে, এটা ছেড়ে দিলে পরে সে আবার কি করবে, আগের পজিশনে ফেরত চলে আসবে। তো এখন এই জিনিসটা কোন পয়েন্টে লেখা, ডি নাম্বারে, যে the maximum extension or compression that the wire can undergo and still return to its original dimensions when the force is removed, যে ফোর্স অ্যাপ্লাই করব ডিফর্ম হবে, কিন্তু ফোর্স ছেড়ে দিলে সে যেন কি করতে পারে, আগের পজিশনে ফেরত চলে আসতে পারে। তো তাহলে দ্যাট উইল বি নাম্বার ডি। এরপরে কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, when a spring is extended by delta x, আচ্ছা, ইলাস্টিক স্ট্রেইন এনার্জি ই, এই যে সাবস্ক্রিপ্ট ই এল অ্যাড করছে কেন, বিকজ ইয়াং মডুলাস আর এনার্জির সিম্বল অলমোস্ট সেম, তো তাহলে এনার্জিটাকে আলাদা করে বোঝানোর জন্য একটা সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা কি লিখি, ছোট করে আরেকটা ইএল ওয়ার্ডটা অ্যাড করে দেই, তাহলে যেন বুঝতে পারি যে এটা হলো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি মিন করা হচ্ছে, is stored in the spring। এখন বলতেছে if the extension changes then the elastic strain energy also changes, oh my god, আমরা তো এটা জানতামই না যে এক্সটেনশন চেঞ্জ হলে যে এনার্জির ভ্যালু চেঞ্জ হয়ে যায়। এখন বলতেছে কি, এখন বলতেছে যে which row in the table gives the new elastic strain energy for the extension given, তো তাহলে তোমার এক্সটেনশন যদি ডাবল হয়, হ্যাঁ, এক্সটেনশন যদি ডাবল হয় তো তাহলে এনার্জি কত টাইমস চেঞ্জ হবে ওই জিনিসটা নিয়ে আমাদেরকে বের করতে বলছে। এইটার অ্যানসারটা কে বলবা, এটার অ্যানসারটা সাইমা বলো তো, এক্সটেনশনের সাথে এনার্জির কানেকশন কেমন, যে এনার্জির ফর্মুলাটা কি, হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন না সাইমা? আচ্ছা, তো তাহলে এই ফর্মুলা দিয়ে কি এখন আমরা বের করতে পারবো, যে মনে করো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এক্সটেনশন যদি ডাবল হয়, যে এক্সটেনশন যদি ডাবল হয় তো তাহলে এনার্জি কত টাইমস হবে, এটা আমাকে বলতে পারবা? তাই সাইমা, এক্সটেনশন ডাবল হলে এনার্জি 2 টাইমস হবে, এটা কখন বলো তো? যদি ফোর্স কনস্ট্যান্ট থাকে, কিন্তু এখানে কি তোমাকে কোন জায়গায় বলে দিছে যে ফোর্সটা কনস্ট্যান্ট? ফোর্স তো এখানের মধ্যে কনস্ট্যান্ট তুমি ধরে নিলেই পারবা না, এখানের মধ্যে তোমার এক্সটেনশনটা চেঞ্জ হওয়ার জন্য তো তোমার ফোর্সটাকেও বাড়াইতে হবে, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি?
তো তাহলে এখানের জন্য তুমি ডিরেক্টলি যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন, এই ফর্মুলা দিয়ে তুমি ডিরেক্টলি অ্যাকচুয়ালি বলতে পারবে না, এটা একটা মিসলিডিং একটা অ্যানসারে তোমাকে নিয়ে যাবে, যে তোমার কাছে মনে হবে যে অ্যানসার হবে এ, কিন্তু অ্যানসার অ্যাকচুয়ালি এ না। ঠিক আছে, এখানের জন্য অ্যানসার অ্যাকচুয়ালি এ আমাদের না হতে পারে। কেন? বিকজ এখানের মধ্যে আমাদের অন্য জিনিসগুলো চেঞ্জ হতে পারে। ব্যাপারগুলো কি খেয়াল করো, যে এখানের মধ্যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি কত হয় ওটা আমরা দেখি। এটার জন্য তুমি কম্পেয়ার কি করবা, তোমার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন। তো এখন তোমার ইকুয়েশনের মধ্যে শুধু দুইটা ভেরিয়েবল রাখা যাবে, বাকি জিনিসগুলোকে কি করতে হবে, কনস্ট্যান্টে কনভার্ট করতে হবে। ওকে, বাকি জিনিসগুলোকে কনস্ট্যান্টে কনভার্ট করবা। সো এখন এখানের জন্য কাজটা কি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু, এখন ফোর্সের জায়গায় কি লেখা যায় লাবিবা, কে ডেল্টা এক্স লেখা যায় না? K del X. তো তাহলে কে ডেল্টা এক্স লিখলাম। তো এটা কি হয়, হাফ ইনটু কে ইনটু ডেল্টা এক্স এর কত হবে, এটা স্কোয়ার। তো তাহলে এখন যদি ডেল্টা এক্সটা ডাবল হয়, যে এক্সটেনশন যদি ডাবল হয়, তো তাহলে তোমার ইয়েটা কি হবে, কি বলে, এনার্জি স্টোরড এর ভ্যালুটা কি হবে, এক্সটেনশন ডাবল হইলে 4 times হবে। 4 টাইমস হবে। তো তাহলে এখানের জন্য তার অ্যানসার আমাদেরকে কি দিছে, কোশ্চেন নাম্বার এটা কত 5 না, কোশ্চেন নাম্বার 5 এর অ্যানসার হলো কত, সি। তুমি কি অ্যানসার মিলাও নাই এবার লাবিবা? না, অ্যানসার গুলো মিলাইতে হবে, ঠিক আছে। এটার অ্যানসার অ্যাকচুয়ালি কত হবে, সি হবে। বুঝতে পারছো কেন ভুলটা, সাইমাকে অলরেডি যে বলছে ওই রিজনটাই। ওকে, আচ্ছা এই মিটিং এর টাইমার 1 মিনিটে কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে বলতেছি। ওকে, আচ্ছা। সো তাহলে আমাদের এক্সাম প্র্যাকটিসের এমসিকিউ গুলা দেখা শেষ হইলো। এখন আমরা দেখি কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে। আচ্ছা, যে জিনিসটা বলছি যে তোমাদের, আচ্ছা ধরো রিক্তি ওয়েটিং রুমে আসো, অ্যাড করে নেই, এরপরে এক্সপ্লেনেশনটা বলতেছে যে এখানের মধ্যে কাজটা কি। লাবিবা তো বুঝছো এখন যে অ্যাকচুয়ালি তোমার ফর্মুলাতে কি ভুল হয়েছে, তুমি ফোর্সটাকে কনস্ট্যান্ট ধরে নিছো, তাই না? হ্যাঁ বুঝছি। তো তাহলে ওই জিনিসটাই আমাদের খেয়াল রাখা লাগবে। সাইমা বুঝতে পারছো? আচ্ছা, সো রিক্তি চলে আসছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, রিক্তি একটু আগে যে ভুলটা আমরা মেইনলি নিয়ে ডিল করতেছিলাম, যে তোমার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির ফর্মুলা যদি তুমি এইটা ইউজ করো ডিরেক্টলি, সো তাহলে পরে তোমার কাছে কি আসবে, একটা মিসলিডিং একটা অ্যানসার আসবে। কেন মিসলিডিং অ্যানসার হবে, বিকজ when using this you will have to assume that the third party or the other variable will be a constant. তো তুমি কার কার মধ্যে কম্পারিজন করতেছো এখানের মধ্যে বলো তো, এনার্জি এন্ড এক্সটেনশনের সাথে, তাই না? আচ্ছা, সো তাহলে এনার্জি এন্ড এক্সটেনশনে কম্পারিজন করতেছো। সো তাহলে এখানে যে বাকি আরেকটা ভেরিয়েবল আছে ফোর্স, ফোর্সটা কি কনস্ট্যান্ট? ফোর্সটা তো কনস্ট্যান্ট না, ফোর্সটা তো আরেকটা ভেরিয়েবল। তো তাহলে পরে তুমি অ্যাকচুয়ালি এটা কম্পেয়ার করলে পরে ভুল একটা অ্যানসার পাবা। তো তাহলে এটার জন্য তোমার কি করতে হবে, ইকুয়েশনটাকে এমন ভাবে কনভার্ট করে নিতে হবে যেন তুমি কি পাও, ইকুয়েশনে এমন একটা কিছু নিয়ে আসো which is a constant। তো এখানে আমরা কি করলাম, স্প্রিং কনস্ট্যান্টটাকে নিয়ে আসছি, যেটা কি থাকবে, ওই স্প্রিং এর জন্য কনস্ট্যান্ট একটা ভ্যালু থাকবে। সো তাহলে এখন আমরা ডিরেক্টলি কম্পেয়ার করতে পারবো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি আর এক্সটেনশনের মধ্যে। তাহলে কানেকশনটা কি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন স্কোয়ার্ড। তো তাহলে এক্সটেনশন যদি ডাবল হয়, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি উইল বিকাম 4 টাইমস। ওকে, আচ্ছা ফোর্স যদি এখানে কনস্ট্যান্ট থাকতো তাহলে তো লাইক এ হইতো না? হ্যাঁ, ফোর্স কনস্ট্যান্ট থাকলে এ হয়তো, কিন্তু ফোর্স কনস্ট্যান্ট থাকলে এক্সটেনশন তো ডাবল হওয়ার কোনো সুযোগ নাই। এটা তো আসলে এরকম লজিক্যালি মিলে না, বুঝতে পারছো? এমনিতে ঠিক আছে যে ম্যাথমেটিক্যালি ওরকম বলতে পারো যে ফোর্স কনস্ট্যান্ট থাকলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ফর্মুলা, যে এই ফর্মুলা
extension is directly proportional to elastic potential energy, যে extension ডাবল হলে elastic potential energy ডাবল হবে। কিন্তু এখানে ফোর্স আসলে তো কনস্ট্যান্ট না, যে এক্সটেনশন বাড়ার জন্য ফোর্সটাকেও বাড়তে হবে। কতটুকু বাড়তে হবে? এক্সটেনশন ডাবল হওয়ার জন্য ফোর্সকেও ডাবল হইতে হবে। তো তাহলে ইভেন্চুয়ালি ওই ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি 4 টাইমসই বাড়ে। বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে এখন এখানের মধ্যে 6 নম্বরে কি বলতেছে, লেটস সি। You are asked to find the Young modulus for a metal using a sample of wear. আচ্ছা, তো তাহলে এই জিনিসটা we will leave for unit 3 Young modulus এর এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন যদি চাও এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে দেওয়া যায়। এই জিনিসটা অনেক সুন্দর মতো, যে ইউনিট 3 এর জন্য তোমাদের যতগুলা পয়েন্ট অ্যাকচুয়ালি কভার করা দরকার প্রত্যেকটা জিনিসই সুন্দর মতো এক্সপ্লেন করে এটার মধ্যে লেখা আছে। তো ওই অ্যানসার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বাট এখন এটা অ্যাকচুয়ালি আমি যেটা চাইতেছি, ফার্স্ট অফ অল ল্যাব যখন নাকি তোমরা করবা ওই আনসার্টেনটি ক্যালকুলেশন গুলি শিখার পরে দেন তোমাদের এই অ্যানসার গুলি বলতে, ঠিক আছে? তো তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এর এটা আমরা এখন করব না, কোয়েশ্চেন নাম্বার 6 এর এটা আমরা করব ইউনিট 3 করতে সময়। ওকে, এখন কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এটা কি তোমরা ইয়েতে পাইছিলা নাকি, ওয়ার্কশিটের মধ্যে পাইছিলা নাকি? আচ্ছা, এখানের মধ্যে দেখি আমরা কি বলতেছে। The photograph shows a tin bought from a joke shop. When the lid is removed, a long spring covered in fabric to resemble a snake flies out of the tin. আচ্ছা, তো এখন বলতেছে the spring on its own is shown here. এটা হলো স্প্রিংটা। এখন বলতেছে the graph shows the length against force for the spring. তো তাহলে length versus force graph। তো এটা এক্সটেনশন ভার্সাস ফোর্স গ্রাফ হইলে পরে কি করতো, অরিজিন দিয়ে পাস করতো। কিন্তু এটা কি লেন্থ ভার্সাস ফোর্স গ্রাফ, যে ফোর্স তুমি অ্যাপ্লাই করলাই না, জিরো নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, বাট স্টিল তার একটা অরিজিনাল লেন্থ থাকবে না। তো তাহলে এর জন্য এটা কি করতে পারে নাই, অরিজিন দিয়ে পাস করতে পারে নাই। বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি, ফার্স্টে বলতেছে যে এক্সপ্লেন ওয়েদার দ্য স্প্রিং ওবেজ হুকস ল। এখানে অনেকজনই একটা ব্যাপার দেখে কনফিউজ হয়ে যেতে পারে যে অরিজিন দিয়ে তো পাস করে নাই, ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য কি কি দুইটা কন্ডিশন ফুলফিল করা লাগে? এসাস ফর টু ভেরিয়েবলস টু বি ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ওয়ান অ্যানাদার কি কি লাগবে? অরিজিন দিয়ে পাস হওয়ার লাগবে আর সবসময় ইয়া থাকতে হবে, স্ট্রেট লাইন হইতে হবে। আর স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন, এটা হইলে পরে তখন আমরা বলি যে দুইটা ভেরিয়েবল হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু এখানে তো হুকস লতে তো লেন্থ আর ফোর্স কে ডিরেক্টলি প্রপোর্শনাল বলে নাই, বলছে এক্সটেনশন আর ফোর্স হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এখন এখানের মধ্যে আমরা কি বলবো, যে অরিজিনাল লেন্থ থেকে শুরু করে এক্সটেনশনটা লিনিয়ার আছে, যে এক্সটেনশনটা ফোর্সের সাথে ডিরেক্টলি বাড়তেছে, যে ফোর্স যত বাড়তেছে এক্সটেনশন তত বাড়তেছে। সো তাহলে এটা কি করবে, হুকস ল ওবে করবে। এই যে কি বলতেছে এখানের মধ্যে, এই যে স্ট্রেট লাইন, তো তার মানে কি গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট। তো তাহলে এক্সটেনশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। তো তাহলে দেয়ারফর কে ইজ আ কনস্ট্যান্ট। তো এখানে থেকে আমরা বলতে পারবো কি হুকস ল ওবে করতেছে। এখন বি নাম্বার কোশ্চেনে কি বলতেছে, শো দ্যাট দ্য স্প্রিং কনস্ট্যান্ট কে অফ দ্য স্প্রিং ইজ অ্যাবাউট 20 নিউটন পার মিটার। তো তাহলে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু 20 নিউটন পার মিটার এটা শো করতে বলছে। তো আমরা এখানে থেকে গ্রাফের কি করব, গ্রেডিয়েন্ট বের করব, দেন 1 বাই গ্রেডিয়েন্ট করলে পরে উই উইল গেট দা স্প্রিং কনস্ট্যান্ট। 1 বাই গ্রেডিয়েন্ট কেন করা লাগবে, বিকজ স্প্রিং কনস্ট্যান্ট তো হলো ফোর্স পার মিটার, তাই না, নিউটন পার মিটার বেসিক্যালি। তো তাহলে এখানের মধ্যে অরিজিনাল লেন্থটা কত, the original length is 41 সেন্টিমিটার। তো ফোর্স এখানের মধ্যে আমাদের কোঅর্ডিনেটটা কত, 0 আর 41। দেন আমরা এখানে থেকে কোন একটা কোঅর্ডিনেট নেই, সাপোজ এটা নিলাম, ডিফারেন্ট একটা কালার ইউজ করি, যে এটা নিলাম, এটা কত,
1.4 কত হয় এটা 1.44 তাহলে এটা 1.44 কমা 50 সো এখন তাহলে এখানে যদি আমরা গ্রেডিয়েন্টটা বের করি যে 50 মাইনাস 41 সেন্টিমিটারে আছে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100 আর ফোর্স কত 1.44 মাইনাস 0 সো তাহলে এখানে থেকে আমরা কি পাবো we will get the gradient তো এখন 1 বাই গ্রেডিয়েন্ট করলে পরে we will get the young modulus সরি স্প্রিং কনস্ট্যান্ট এখন এখানের জন্য দেখি ভ্যালুটা কত আসে ক্যালকুলেটর বসাই 9 into 10 to the power minus 2 divided by 1.44 1 by answer এটা করলে পরে তারা কি শো করতে বলছে না নাকি হ্যাঁ যে 20 নিউটন পার মিটারের কাছাকাছি সো আমাদের আসে কত আমাদের আসে হলো 16 নিউটন পার মিটার তো তাহলে এটাকে যদি আমরা রাউন্ড আপ করি তো তাহলে এটা কততে কনভার্ট হবে 20 নিউটন পার মিটারে কনভার্ট হবে তো আমরা শো দ্যাটের ম্যাথের সময় কি করি এসএস যত সিগনিফিক্যান্ট ফিগারে শো করতে বলবে তার থেকে এক সিগনিফিক্যান্ট ফিগার বেশি নিব তাহলে যেন রাউন্ড আপ করলে পরে যত শো করতে বলছো ওই ভ্যালুর সাথে মিলে যায় তাই না আচ্ছা তো এরপরে সি নাম্বারে কি বলতেছে দেখি the original length of the spring is 41 centimeter and the length of the tin is 9 centimeter আচ্ছা তো তাহলে টিনের লেন্থ হলো 9 সেন্টিমিটার আর অরিজিনাল লেন্থ হলো 41 সেন্টিমিটার স্প্রিং এর তো এখন বলতেছে কি নাম্বার 1 এ ক্যালকুলেট দ্য ফোর্স দ্যাট মাস্ট বি অ্যাপ্লাইড টু দ্য স্প্রিং টু গেট ইট ইনটু দ্য টিন তো তাহলে স্প্রিং এর উপরে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে তাইলে যেন এটা কি করতে পারে টিনের ভিতরে ঢুকতে পারে তো এখন এখানের জন্য আমাদের কাজটা কি করা লাগবে আমরা স্প্রিংটাকে কম্প্রেস করব তাই না আমরা স্প্রিংটাকে কম্প্রেস করব দেন স্প্রিংটাকে কম্প্রেস করে তার লেন্থ কত বানাবো ব্যাপারটা খেয়াল করো এসা এখানের মধ্যে কাজটা কি যে এই হলো তোমার টিন এই যে মনে করো এই হলো তোমার টিন যেটা কত 9 সেন্টিমিটার লম্বা আর এই হলো তোমার স্প্রিং যেটা নাকি 41 সেন্টিমিটার লম্বা তো তাহলে এই স্প্রিংটাকে টিনের ভিতরে নিতে হইলে তোমার স্প্রিংটাকে কি করা লাগবে কম্প্রেস করতে হবে না হ্যাঁ তো তাহলে কতটুকু কম্প্রেস করা লাগবে কম্প্রেস তো 9 মাইনাস করব 41 থেকে মানে 40 হ্যাঁ তাহলে কত আসে 32 নাকি হ্যাঁ তো তাহলে এইটা করার জন্য তোমার কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে এটা বের করতে বলছো সো আমরা স্প্রিং কনস্ট্যান্ট জানি কতটুকু কম্প্রেস করতে হবে মানে লেন্থের মধ্যে কতটুকু চেঞ্জ আনতে হবে এটা জানি তো তাহলে আমরা কি বের করব we will determine the force required তো তাহলে এখানের জন্য আমাদের F equal to K delta X তো এখন এখানে K হলো 16 যেটা আমরা ফার্স্টে B পার্টে বের করছি আর চেঞ্জ ইন লেন্থ কত 32 সেন্টিমিটার তো তাহলে 32 সেন্টিমিটার থেকে মিটারে নিলে পরে ডিভাইডেড বাই 100 এটা করলে পরে কত আসে $5.12 নিউটন এই যে 5.1 নিউটন আর আগেরটা হলো 16 নিউটন পার মিটার আচ্ছা সো তাহলে 5.12 নিউটন এরপরে C2 তে কি বলতেছে ক্যালকুলেট দ্য এনার্জি স্টোরড ইন দ্য স্প্রিং when it is compressed to fit it into the tin তো তাহলে কতটুকু এনার্জি স্টোর করতেছে এটা বের করি এনার্জির ফর্মুলা কি হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন তো তাহলে হাফ ইনটু ফোর্স হলো 5.12 আর চেঞ্জ ইন লেন্থ কত 32 সেন্টিমিটার তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100
তো তাহলে হাফ ইন্টু 5.12 ইন্টু 32 ডিভাইডেড বাই 100 করলে পরে কত আসে 0.82 জুল। 0.82 জুল। এখন ডি নাম্বার কোশ্চেনে কি বলতেছে, in fact the bottom of the tin contains a device that makes a squeak when the spring is released। আচ্ছা, তো তাহলে তোমার টিনের মধ্যে পুরাটাই স্প্রিং থাকার জায়গা নাই, যে টিনের টোটাল লেন্থ তো বলছে 9 সেন্টিমিটার। ওকে, টিনের টোটাল লেন্থ কত বলছে এসএস? 9 সেন্টিমিটার। তো এখন তুমি একটু আগে সি নাম্বার কোশ্চেনের জন্য ক্যালকুলেশনের সময় কি ভাবছিলা? তুমি ভাবছিলা যে তোমার স্প্রিংটাকে কম্প্রেস করে 9 সেন্টিমিটারে নিয়ে আসলে কি করতে পারবে, সে টিনের ভিতরে আটাইতে পারবে। কিন্তু এখানের মধ্যে বলতেছে কি, ওই যে নিচে আর একটা ছোট একটা ডিভাইস আছে, তো তাহলে ছোট ডিভাইসটা রাখার জন্য একটু জায়গা লাগবে না? তো তাহলে পুরা 9 সেন্টিমিটার জায়গা তুমি পাবা স্প্রিংটাকে রাখার জন্য? না না। তো তাহলে কি, তো তাহলে বলতেছে মেকিং দ্য ইন্টারনাল লেন্থ অফ দ্য টিন লেস দ্যান 9 সেন্টিমিটার। তো তাহলে টিনের ভিতরে কিছু একটা জায়গা কিসে ইউজ আপ করে ফেলতেছে, টিনের ভিতরে একটা ছোট পার্ট ওই স্কুইক সাউন্ড করার জন্য ওই ডিভাইসটা জায়গা নিয়ে নিতেছে। তো তাহলে তুমি স্প্রিংটাকে শুধু 9 সেন্টিমিটার পর্যন্ত কম্প্রেস করলে পরে হবে না, আরো বেশি কম্প্রেস করা লাগবে। তো তাহলে যদি তুমি বেশি কম্প্রেস করো, তো তাহলে এনার্জি কি বেশি স্টোর হবে নাকি কম স্টোর হবে? আরো বেশি স্টোর হবে। বেশি স্টোর হবে। তো তাহলে এনার্জি যদি বেশি স্টোর হয়, এন্ড ওই টিনের ক্যাপটা যখন নাকি আমরা খুলে দিব, তখন কি স্পিড, যত স্পিডে এটা রিকয়েল করবে, ওই স্পিডটা কি বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। তো তাহলে এই জিনিসটাই হবে আমাদের অ্যানসার। যে কি বলতেছে দেখো, চেঞ্জ ইন লেন্থ ইজ গ্রেটার সো দা কম্প্রেশন ইজ গ্রেটার, যে আগের থেকে আরো বেশি কম্প্রেস করতে হবে। সো তাহলে মোর ফোর্স মাস্ট বি অ্যাপ্লাইড টু কম্প্রেস, ওইটা তো আমরা বুঝি যে আরো ছোট করার জন্য, আরো বেশি কম্প্রেস করার জন্য কি লাগবে, ফোর্স আরো বেশি লাগবে। তো তাহলে এনার্জি স্টোরও করবে বেশি। তো এনার্জি যদি বেশি স্টোর করে, তো তাহলে রিলিজ করে দিলে পরে কাইনেটিক এনার্জিও আমরা কি পাবো, পরে যায় বেশি পাবো। দেয়ারফর মোর কাইনেটিক এনার্জি এন্ড গ্রেটার স্পিড। বুঝতে পারছো? আচ্ছা, তো এরপরে কোয়েশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে, the diagram shows a submarine and one of the forces acting on it। আচ্ছা, thrust force সামনের দিকে যাচ্ছে। ওয়াও, এটা কে? জিন এন গুইম্বা। ও মাই গড, আফ্রিকান গ্রুপে জয়েন দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইছে। The submarine moves at a constant depth and speed as shown in the diagram। So তাহলে এখানে তো নাবিল তো অলরেডি বুঝে গেছো, ডেপথ তো চেঞ্জ হবে না, স্পিডও চেঞ্জ হবে না। তো তাহলে কি, all the forces will be balanced, তাই না? তো তাহলে আনব্যালেন্সড ফোর্স হয়ে যাবে 0। তো তাহলে এখানে ফোর্স গুলা কি কি, সামনের ফোর্স তো হলো থ্রাস্ট, পিছের ফোর্স হবে ড্র্যাগ, নিচের ফোর্স হবে ওয়েট, উপরের ফোর্স হবে আপ থ্রাস্ট, নাকি? So these are the forces acting on the submarine। তো এখন বলতেছে state two equations that show the relationship between the forces acting on the submarine। So তাহলে up thrust equal to weight, thrust equal to drag। আরে এগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এখানের মধ্যে আরো কতগুলা যে রিকোয়েস্ট পাঠায়, এরা ভাবে যে এগুলো হলো ওপেন গ্রুপ, কিন্তু এগুলা তো গ্রুপ তো প্রাইভেট বানানো, তাইলে এরপরে এরা কেমনে খুঁজে পায় এটাই তো আমি বুঝি না। আচ্ছা, তো তাহলে এখন এখানের মধ্যে বি নাম্বারে কি বলতেছে? আচ্ছা হ্যাঁ, এটা কেমনে লেখা যায় না, থ্রাস্ট মাইনাস ড্র্যাগ ইকুয়াল টু 0, আপ থ্রাস্ট মাইনাস ওয়েট ইকুয়াল টু 0। ওইটাই যে থ্রাস্ট ইকুয়াল টু ড্র্যাগ, মানে কি ড্র্যাগটাকে ইকুয়েশনের এই পাশে নিয়ে আসলে থ্রাস্ট মাইনাস ড্র্যাগ ইকুয়াল টু 0, একই কথা। আচ্ছা, তো তাহলে এখন এখানে কি বলতেছে, the submarine has a volume of 7100 মিটার কিউব, show that the weight of the submarine is about এত। আচ্ছা, তো তাহলে সাবমেরিনের ওয়েট বের করতে বলছে, কিন্তু সাবমেরিনের ওয়েট বের করার জন্য সাবমেরিনের ডেনসিটি দেয় নাই, ডেনসিটি দিছে সি ওয়াটারের। তো
তো তাইলে পরে হাউ ডাজ দিস মেক সেন্স? দিস মেক সেন্স বিকজ ওয়েট হলো আপথ্রাস্টের সমান। তো তাহলে আপথ্রাস্টটা কি ছিল? আপথ্রাস্ট ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড, তাই না? তো তাহলে আপথ্রাস্টের ফর্মুলাটা কি? ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড মাল্টিপ্লাইড বাই, সরি ভলিউমের জায়গায় এখানে রো দিছি, ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি। তো এখন ডেনসিটি অফ ফ্লুইড কত? 1030। কতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস হবে? সাবমেরিনটা তো পুরাটাই পানির ভিতরে, তো তাহলে দ্য হোল ভলিউম অফ দ্য সাবমেরিন ইজ বিং রেসপন্সিবল ফর দ্য ডিসপ্লেসমেন্ট অফ সি ওয়াটার। তো তাহলে ভলিউম হলো 7100 মাল্টিপ্লাইড বাই 9.81। সো এটা করলে পরে লেটস সি কত আসে, 1030 ইনটু 7100 ইনটু 9.81। So this gives us 7.17 into 10 to the power 7 নিউটন। কিন্তু এটাকে লিখবো কত? শো করতে বলছে 1 সিগনিফিকেন্ট ফিগারে, সো তাহলে আমরা কত সিগনিফিকেন্ট ফিগার রাখবো? 2 সিগনিফিকেন্ট ফিগার রাখবো। যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে এক সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা নিব। ওকে, তাহলে যেন রাউন্ড আপ করলে পরে আমাদের শো দ্যাটের ভ্যালুর সাথে মিলে যায়। ওকে, তো তাহলে এটা গেল ফার্স্টে বি নাম্বার। এখন সি নাম্বার কোশ্চেনে কি বলতেছে? The submarine can control its depth কিভাবে? By changing its weight। সে তার ওয়েটটা কিভাবে চেঞ্জ হবে? তার ভিতরে একটা ট্যাঙ্কার আছে, যে ট্যাঙ্কারের ভিতরে সে কি করতে পারে? পানি রাখতে পারে। তো তাহলে তার ওয়েট যদি কমাইতে ইচ্ছা হয় সে কি করবে? তার ট্যাঙ্কারের ভিতরের পানিগুলা সে বাইরে রিলিজ করে দিবে। সো তাহলে তখন তার ওয়েটটা কমে যাবে, তো তখন সে উপরে উঠতে পারবে। আর যদি তার মনে হয় যে সে নিচে নামতে চায় তখন কি করবে? সে তার ট্যাঙ্কের মধ্যে আরো সি ওয়াটার বাইরে থেকে নিতে থাকবে। তো তাহলে যত বাইরে থেকে ওয়াটার নিবে কি হবে? তার ভলিউম তো চেঞ্জ হবে না, তার বাইরের স্ট্রাকচারটা তো ফিক্সড। ভলিউম অফ দ্য সাবমেরিন ইজ ফিক্সড, হুইচ মিন্স আপথ্রাস্ট ইজ ফিক্সড। তো তাহলে ওয়েটটা সে কিভাবে চেঞ্জ করতেছে? বাই টেকিং ইন ওয়াটার। তো এইটাই বলতেছে যে দিস ইজ ডান by adjusting the volume of water held in the ballast tanks. As the submarine dives to greater depths, the increased pressure of the surrounding water produces a compressive strain. তো তাহলে তখন সাবমেরিনটাকে কি করে? কম্প্রেস করে, which makes the submarine decrease in volume. তো এখন বলতেছে what is meant by compressive strain? The change in length divided by the original length of the submarine, ওই জিনিসটা। এখন C2 তে বলতেছে কি? This decreases the volume of the submarine। এটা তো আমরা বুঝতেই পারতেছি, কম্প্রেস করলে তো ভলিউম কমবেই। এখন কি বলতেছে? Explain the action that should be taken to maintain a constant depth as the volume of submarine is decreased। তো এখন এই জিনিসটা লাবিবা বলো তো, ভলিউম কমে গেলে আপথ্রাস্ট কি বাড়বে নাকি কমবে? থ্রাস্ট কমবে। আপথ্রাস্ট কমে যাবে। তো তাহলে আপথ্রাস্ট কমে যাচ্ছে কিন্তু তুমি স্টিল সেম ডেপথে থাকতে চাও, তো তাহলে আপথ্রাস্টের সাথে ওয়েটটাকে ব্যালেন্স রাখার জন্য তোমার কি করা লাগবে? ওয়েট বাড়াতে হবে। ওয়েট বাড়াইতে হবে। আপথ্রাস্ট তো এমনিই কমে যাইতেছে, তো তাহলে ওয়েট তো অলরেডি গ্রেটার দ্যান আপথ্রাস্ট। সো এখন তোমার আপথ্রাস্ট কমে যাচ্ছে দেখে ওয়েটটাকে কি করতে হবে? রিলিজ করে দিতে হবে, যে তোমার পানি ছেড়ে দিতে হবে। এইটাই। তো তাহলে ওয়েট কমাইতে হবে। বুঝতে পারছো এসাস? সো তাহলে এখানের জন্য ফার্স্টে এই যে আপথ্রাস্ট ইকুয়াল টু ওয়েট, থ্রাস্ট ইকুয়াল টু ড্র্যাগ ফোর্স, দেন এখানে যে 7.2 ইনটু 10 টু দি পাওয়ার 7 নিউটন। এরপরে কি? কম্প্রেসিভ স্ট্রেন মানে কি? ডিক্রিজ ইন লেন্থ। এরপরে কি করতে হবে? আপথ্রাস্ট যদি কমে যায়, পাম্প আউট ওয়াটার টু কম্পেনসেট ফর দ্য ডিক্রিজড আপথ্রাস্ট। যে আপথ্রাস্ট যে কমে যাচ্ছে তো ওইটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? পানি ব্যালাস্ট ট্যাঙ্ক থেকে রিলিজ করে দিতে হবে, তাহলে যেন ওয়েটটাও কি করে? কমে যায়। এখন বলতেছে the submarine is made from steel। আচ্ছা, স্টিল দিয়ে বানানো। suggest why a material such as fiberglass which has a much smaller young modulus than steel would be unsuitable at greater depth। smaller young modulus মানে কি? মানে তার স্টিফনেস কম, যে অল্প একটু স্ট্রেস অ্যাপ্লাই করলে অনেক বড় একটা ডিফরমেশন শো করবে। তো তার মানে কি? অনেক বেশি প্রেসার সে যখন নাকি ফিল করবে তখন অনেক তাড়াতাড়ি সে কি হয়ে যাবে? কম্প্রেসড হয়ে যাবে। তো তাহলে এই ফাইবার গ্লাস দিয়ে যদি আমরা সাবমেরিন বানাই তো তখন এটা কি হয়ে যাবে? অনেক বেশি কম্প্রেসড হয়ে গেলে আপথ্রাস্ট অনেক বেশি কমে যাবে না?
তো তাহলে ওইটার জন্য আমরা কি চাই না, ওইটার জন্য আমরা ফাইবার গ্লাস দিয়ে বানাইতে চাই না। যে এখানের মধ্যে কি বলতেছে, এই যে মাচ গ্রেটার কম্প্রেসিভ স্ট্রেন উইল বি প্রডিউস, যে অনেক তাড়াতাড়ি কম্প্রেস হয়ে যাবে, যে কম্প্রেসেস মোর ইজিলি। তো তাহলে প্রডিউসিং আ লার্জার চেঞ্জ ইন ভলিউম এন্ড পানির নিচে এরকম ডেপথ, আমাদের ডেপথের লিমিটেশন ক্রিয়েট করে দিবে যে আমরা এত ডেপথের বেশি নিচে যাইতে পারবো না। ওইটার নিচে গেলে পরে তখন কি হবে, ইল্ড পয়েন্টটা এক্সিট করে ফেলবে, তখন কি হবে, অল্প একটু স্ট্রেসের জন্য অনেক বড় একটা স্ট্রেন দিবে, দেন ভিতরে যেসব মানুষগুলা থাকবে সাবমেরিনে সবাই ভর্তি হয়ে যাবে। বুঝতে পারছো সাইমা? আচ্ছা ভাইয়া, এটাতে আমরা ইয়ার হিসাবে কি কি ওই যে লাস্ট ক্লাসে যে কয়েকটা গ্রাফ আঁকাইছিল না, যে গ্রাফের প্রপার্টিজ দিয়ে অ্যান্সার লিখতে পারে না? হ্যাঁ, গ্রাফের প্রপার্টিতে ওই যে অ্যান্সার লিখতে পারো। ওই যে ফাইবার গ্লাসের জন্য কি হবে, ফাইবার গ্লাস হলো লেস স্টিফ আর স্টিল হলো মোর স্টিফ। তো তাহলে স্টিল সেম ফোর্সের জন্য যতটুকু স্ট্রেইন দেখাবে, তোমার ফাইবার গ্লাস কি দেখাবে, আরো বেশি স্ট্রেইন দেখাবে, মানে অনেক বেশি তাড়াতাড়ি কম্প্রেস হয়ে যাবে। সো এইভাবে করে বলতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, লো ইউটিএস বলতে পারি না? লো ইউটিএস ওইটা আসলে তুমি জানো না এখনো, বুঝছো? ইউটিএস টা এখানের মধ্যে স্টিফনেস এর সাথে ডিপেন্ডেন্ট না, ওটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। ওকে, ইয়াং মডুলাসটা ডিপেন্ড করে গ্রাফটা কত বেশি স্টিপ অর শ্যালো। আচ্ছা, তো এরপরে আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 9। এই কোয়েশ্চেন আমাদের ইয়ার মধ্যে ছিল, কিন্তু এটা আমরা স্কিপ করছিলাম নাকি? বলছিলাম যে এটা স্ট্রেস স্ট্রেন এইসব চ্যাপ্টার পড়ার পরে দেন দেখবো। এখন কোয়েশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে, the photograph shows a device for swatting flies, মাছি মারার জন্য। ওয়াও, কি করতেছে, the device consists of a handle, আচ্ছা, a spring and a disc as shown in the photograph below। তো এখন এখানের মধ্যে বলতেছে কি, when the button is pushed the compressed spring is released and launching the disc at the fly। তো তাহলে করাইছে এটা, তাও স্প্রিং কনস্ট্যান্ট এটা ছিল, তাইলে পরেও করাইছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে পড়ায় থাকলে এখন আমরা জাস্ট একটা ওভারভিউ দিয়ে চলে যাই, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে ফার্স্টে বললো কি, যে গ্রাফ থেকে বের করতে বলছে যে স্প্রিং কনস্ট্যান্টটা 1000 নিউটন পার মিটারের কাছাকাছি কোন একটা ভ্যালু হবে। তো এখন এখানে থেকে আমরা দুইটা ভ্যালু নেই, কম্প্রেশন 0.8, ফোর্সের ভ্যালু এটা কত হয়, এটা কত আসে 7.6। তো তাহলে 7.6 minus 0 divided by 0.8 minus 0 divided by 100, এটা করলে পরে কত আসে, 7.6 divided by 0.8 into 10 to the power minus 2। তো তাহলে এটা আসে 950 নিউটন পার মিটার। So this is approximately equal to the value we are asked to show, যে 1000 নিউটন পার মিটারের কাছাকাছি হবে। এখন বি নাম্বারে কি বলতেছে, the spring is 6.3 সেন্টিমিটার লং। তো তাহলে অরিজিনাল লেন্থ আমাদেরকে বলে দিল। এখন বলতেছে when it is compressed in the device the length of the spring is reduced to, এখানে কিন্তু reduced to বলছে, reduced by বলে নাই। reduced by 1.6 সেন্টিমিটার বললে আমরা বুঝতাম কি, যে কম্প্রেশনের ভ্যালু হলো 1.6 সেন্টিমিটার, কিন্তু এখন বলতেছে the length of the spring is reduced to 1.6 সেন্টিমিটার, মানে ফাইনাল লেন্থ হলো 1.6। সো চেঞ্জ ইন লেন্থ আমরা কিভাবে বের করব, ফাইনাল আর ইনিশিয়াল লেন্থের মধ্যে ডিফারেন্স নিয়ে, যে 6.3 মাইনাস 1.6 সেন্টিমিটার করলে। এখন বলতেছে কি, assuming that the spring obeys Hooke's law
throughout the compression show that the energy stored in the spring before releasing the disc is about 1 joule. তো তাহলে elastic potential energy is equal to half into force into extension, এবং force এর জায়গায় যদি আমরা spring constant নিয়ে আসি তো তাহলে কি হবে, half into spring constant into delta x square. spring constant হলো 950 আর compression কতটুকু হয়েছে 6.3 minus 1.6 আর 100 দিয়ে ডিভাইড দিলাম কেন, বিকজ সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করব। সো তাহলে half into 950 into 6.3 minus 1.6 divided by 100 এটার স্কয়ার। So this gives us 1.049, so তাহলে 1.05 জুল। এরপরে সি নাম্বারে কি বলতেছে, the disc and the spring have a combined mass of 9.4 গ্রাম। আচ্ছা, তো তাহলে ডিস্ক আর স্প্রিং এর টোটাল মাস হলো 9.4 গ্রাম। বলতেছে নাম্বার 1 এ C1 এ show that the maximum speed at which they can be launched is about 15 মিটার পার সেকেন্ড। সো তাহলে আমরা যখন নাকি ওই হ্যান্ডেলটা পুশ করব তখন কি হবে, স্প্রিংটা যে কম্প্রেসড অবস্থায় ছিল, কম্প্রেসড অবস্থা থেকে এখন সে কি করবে, আগের পজিশনে ফেরত আসবে। সো তাহলে the elastic potential energy will be converted to what, kinetic energy। তো তাহলে the elastic potential energy that we have calculated over here will be converted to kinetic energy, which is half mv square। তো তাহলে এখানে থেকে আমরা ভেলোসিটি বের করব, ওই ভেলোসিটিটা 15 মিটার পার সেকেন্ডের কাছাকাছি আসবে। এখানের মধ্যে কি বলতেছে যে ফার্স্ট ওরা বের করছে 960, আচ্ছা ভালো কথা, সমস্যা নেই একই। তো 1.05 1.06, দেন the kinetic energy is equal to the elastic potential energy। তো এখানে থেকে স্পিড বের করছে 15.3। তো আমরা অ্যাজিউম করছি কি, আমরা অ্যাজিউম করছি যে সব ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে, যে অল ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি হ্যাভ বিন কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, যে ফ্রিকশনের জন্য বা অন্য কোনো পার্টে আমাদের কি হয় নাই, এনার্জিটা ওয়েস্ট হয় নাই। এই যে অ্যাজাম্পশন চাইছিল এখানে। এখন ডি নাম্বারে কি বলতেছে, the disc is launched horizontally at a fly on the wall 3 meter away। আচ্ছা, তো তাহলে 3 মিটার দূরে একটা ওয়াল, এখানের মধ্যে একটা মাছি আছে, তো এই মাছিকে মারার জন্য কি করা হয়েছে, এখান থেকে একটা ডিস্ক ফায়ার করা হয়েছে। কিভাবে, হরাইজন্টালি। আচ্ছা, সো হরাইজন্টালি ফায়ার করা হয়েছে at a speed of 15.3 মিটার পার সেকেন্ড। তো ইনিশিয়াল ভেলোসিটি শুধু হরাইজন্টাল, তো তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে সাইমা? জিরো। ভেরি গুড। তো তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি জিরো। তো তাহলে আমরা ভার্টিক্যাল আর হরাইজন্টাল এর ইনফরমেশন কি কি জানি, এই জিনিসগুলো আমরা লিখে রাখতে পারি। আচ্ছা, বের করতে বলছে কি, calculate the velocity of the disc as it hits the wall, ignore effects of air resistance। ওয়াও, এটা মনে হয় আমরা না বললে করতাম। তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। we know what separation from the wall হলো এত। তো এখন ফার্স্টে আমরা considering horizontal motion আর considering vertical motion। তো horizontal motion এর কি কি জানি, ইনিশিয়াল ভেলোসিটি জানি which is 15.3, অ্যাসেলারেশন কত সাইমা, হরাইজন্টাল অ্যাসেলারেশনের ভ্যালু কত হবে, 0। কেন, সো তাহলে 3, ভেরি গুড, আনব্যালেন্সড ফোর্স 0, এর জন্য কোনো অ্যাসেলারেশন নাই। তো তাহলে দ্যাট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য ডিস্ক টু রিচ দ্য ওয়াল। তো তাহলে এখানে থেকে আমরা টাইমের একটা ভ্যালু পাবো, 3 divided by 15.3, this comes out to be 0.196। তো টাইমের ভ্যালু এটা একটা আছে যে কত, টাইম হলো 0.196 সেকেন্ড।
অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত 9.81 আর এখন ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি আমরা জানি 0 বিকজ ইনিশিয়ালি শুধু শুট করতেছে কোন ডিরেকশনে হরাইজন্টালি আচ্ছা তো এখন বলতেছে কত ভেলোসিটিতে যায় ওয়ালে হিট করবে তো আমরা ভার্টিক্যাল ভেলোসিটির ভ্যালুটা বের করে নেই তো ভার্টিক্যাল ভেলোসিটির ভ্যালুটা কত হয় v is equal to u plus at so তাহলে v is equal to u plus at এখানের মধ্যে কত আসে লেটস সি যে 0 plus 9.81 into 0.196 so তাহলে 9.81 into 0.196 this is 1.93 তো তাহলে ভার্টিক্যাল ভেলোসিটি আসলো 1.93 আর হরাইজন্টাল ভেলোসিটি কত হবে 15.3 ছিল 15.3 থাকবে বিকজ হরাইজন্টাল ভেলোসিটি ডাজ নট চেঞ্জ তো তাহলে ভেলোসিটির ভ্যালুটা কিভাবে বের করব হরাইজন্টাল ভেলোসিটি হলো 15.3 সরি হরাইজন্টাল ভেলোসিটি হলো 15.3 ভার্টিক্যাল ভেলোসিটি হলো 1.93 তো তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কিভাবে বের করব পিথাগোরাস থিওরেম দিয়ে which is 15.3 squared plus 1.93 squared 15.3 square plus 1.93 square root over so 15.4 so 15.4 meter per second that is the velocity at which the disc will hit the wall কিন্তু ভেলোসিটি চাইছে তো তাহলে শুধু তো ম্যাগনিটিউড চাই নাই আমাদের কাছে ডিরেকশনটাও বলতে হবে তো তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করবে ওইটাও আমরা বলবো তো তাহলে অ্যাঙ্গেলটা কিভাবে বের করব tan theta দিয়ে tan theta is equal to opposite by adjacent which is 1.93 divided by 15.3 তো তাহলে tan inverse 1.93 divided by 15.3 এটা করলে পরে কত আসে 7.2 ডিগ্রি তো তাহলে ভেলোসিটির ভ্যালু হলো 15.4 মিটার পার সেকেন্ড আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করবে হরাইজন্টালের সাথে 7.2 ডিগ্রি অ্যাঙ্গেল নিচে তো এই যে এখানের জন্য 15.4 আর 7.15 or 7.2 আমরা যেটা বের করছে একই জিনিস এরপরে বলতেছে কি the fly is 20 centimeter below the horizontal level at which the disc is launched ব্যাপারটা কি বলতেছে এই যে ওয়াল এখান থেকে ডিস্কটা ফায়ার করা হয়েছে এখন ফ্লাইটা কোথায় আছে ফ্লাইটা আছে 20 সেন্টিমিটার নিচে যে হাইট থেকে ফায়ার করা হয়েছে ওইটা থেকে 20 সেন্টিমিটার নিচে তো এখন আমাদের কাছে বের করতে বলছে যে এই ডিস্কটা যে ফ্লাইটাকে কি আসলে হিট করবে নাকি না তো এখন যায় এখানে আমরা কি বের করব we will find the vertical displacement যে ভার্টিক্যালি কতটুকু নিচে নামবে ওইটা বের করতে পারি সো কনসিডারিং ভার্টিক্যাল মোশন এখানের মধ্যে আমাদের s equal to ut plus half at squared or half gt squared যেটাই বলো তো half into 9.81 into 0.196 square এটা করলে পরে we will get the height কতটুকু নিচে নামবে তো তাহলে 0.188 মিটার তো মিটার থেকে সেন্টিমিটারে নিলে পরে 18.8 সেন্টিমিটার এখন ঠিক আছে সে কি করছে এতটুকু নিচে নামছে কতটুকু পুরো 20 সেন্টিমিটার নিচে নামতে পারে নাই এই যে অ্যাঙ্গেল কোন জায়গাটার ধরছে দেখো এসআস এই যে এখানে এসে হিট করলো না এই যে এখানে এসে হিট করলো তো তাহলে এই যে হিট যে করতেছে হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সে ওয়ালে হিট করছে ওইটা বের করছি এই যে এই অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল নিচে ওইটা তোমার হরাইজন্টাল ভেলোসিটি হলো 15.3 ভার্টিক্যাল হলো 1.96 তো এই যে তাহলে হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ওইটা নিচ্ছি বুঝতে পারছো
জি ভাই। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম যে তোমাদের কাছে মনে হইতে পারে আচ্ছা সে তো পুরো 20 সেন্টিমিটার নিচে নামতে পারে নাই, তো তাহলে ফ্লাইটা তো হিট হবে না এই ডিস্ক দিয়ে। কিন্তু আসলে কি হয় ওই জিনিসটা দেখো, ওই ডিস্কের তো নিজের একটা ডায়ামিটারও আছে, কি বলে একটা রেডিয়াস আছে, কত 3 সেন্টিমিটার রেডিয়াস। তো তাহলে সেন্টার অফ দা ডিস্ক থেকে এই যে সেন্টার অফ দা ডিস্ক যে এখানে পড়ছে, কিন্তু ডিস্কের সাইডের পার্ট যে রেডিয়াস কত 3 সেন্টিমিটার না? তো তাহলে 18.8 সেন্টিমিটার তো নিচে নামছে। আর তাহলে রেডিয়াস সহ যদি আমরা কনসিডার করি, তো তাহলে যে কি করতেছে, দা ডিস্ক ইজ অ্যাকচুয়ালি হিটিং দা ফ্লাই। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সটটা জয়েন করো, ওখানে আর 2 মিনিট লাগবে ম্যাক্সিমাম, ওখানে আমরা শেষ করে ফেলবো। ওকে, আচ্ছা। সো তাহলে আমাদেরকে যেটা শো করতে বলছিল দেখো, show that the disk is close enough to hit the fly if it does not move। তো তাহলে এটা অ্যাকচুয়ালি কি করতে পারবে, ডিস্কটা যে ফ্লাইটাকে হিট করতে পারবে যদি কি না করে, ফ্লাইটা মুভ না করে। ওকে, তো তাহলে ওই জিনিসটা আমরা শো করলাম যে অ্যাকচুয়ালি ডিপ করতেছে 18.8 সেন্টিমিটার, কিন্তু রেডিয়াস সহ যদি আমরা নেই তো তাহলে কি হচ্ছে, রেডিয়াসটা প্লাস করলে 18.8 প্লাস 3 করলে পরে কত হবে 21.8। তো তাহলে 21.8 সেন্টিমিটার ইজ এনাফ টু হিট দা ফ্লাই। সো তাহলে ওই জিনিসটা এইখানে মধ্যে তারা শুধু 18.8 সেন্টিমিটার দিছে, কিন্তু এখানে তোমরা কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনে যখন পাবা ওখানে মধ্যে দেখবা যে প্লাস 3 সেন্টিমিটার অ্যাড করলে পরে তখন কত আসে 21.8 সেন্টিমিটার, এন্ড দ্যাট ইজ এনাফ টু হিট দা ফ্লাই। এখন বলতেছে যে এই যে ডিস্কটা ইউজ করা হয়েছে, ডিস্কের মাঝখানে দেখছো যে খালি জায়গা আছে, যে প্লাস্টিক দিয়ে বানানো ডিস্কের মাঝে কতগুলো হলো স্পেস। এখন বলতেছে এই হলো ডিস্ক ইউজ না করে, আর এরকম ফুটাওয়ালা ডিস্ক ইউজ না করে যদি একটা সলিড ডিস্ক ইউজ করা হয়, তো তাহলে ওটার অ্যাডভান্টেজটা কি। সরি, বলতেছে যে সাজেস্ট এন অ্যাডভান্টেজ অফ দিস ডিস্ক ইউজড ওভার আ সলিড ডিস্ক, যে একটা সলিড ডিস্ক ইউজ করলে পরে কি সমস্যা হইতো। একটা সলিড ডিস্ক ইউজ করবে মানে কি, যে এখানে যে ডিস্কটা ইউজ করছে এইটাই সেম সাইজেরই, জাস্ট মাঝে কোনো খালি জায়গা নাই। এখন খালি জায়গা না থাকলে পরে একটা সমস্যা আছে, কি সমস্যা, যে এই ডিস্কের ভিতর দিয়ে কোনো এয়ার পাস করতে পারবে না। তো ডিস্কের ভিতর দিয়ে যদি কোনো এয়ার পাস করতে না পারে তখন কি হবে, ডিস্কের গায়ে এসে ধাক্কা খাবে। তো তাহলে ডিস্কের গায়ে এসে ধাক্কা খাইলে কি হবে, এয়ার রেজিস্ট্যান্স বেড়ে যাবে না, বলো তো সাইমা? হ্যাঁ, বেশি দূরে যেতে পারবে না। হ্যাঁ, ওই জিনিসটাই। তো তাহলে এখানের মধ্যে কি বলতেছে, যে আমরা যে ডিস্ক ইউজ করলাম ওইটাতে এয়ার রেজিস্ট্যান্স কম। আবার আরেকটা কি, যে লেস ওয়ার্নিং গিভেন টু ফ্লাই ফ্রম প্রেসার চেঞ্জেস, যে সলিড একটা ডিস্ক গেলে পরে তখন কি হবে, প্রেসার ডিফারেন্স অনেক বেশি ক্রিয়েট হবে, তখন ফ্লাই এটা সেন্স করে উড়ে চলে যাবে, ওটাকে মারতে পারবা না। তো এগুলো হলো কয়টা জিনিস। So that was all about the checkpoint questions and the exam practice questions of unit 1. আমরা নেক্সট ক্লাস থেকে we will start, আমি ওয়েভস দিয়ে স্টার্ট করি না ইউনিট 2, I always start unit 2 with electricity। ঠিক আছে, তো তাহলে আমরা ইলেকট্রিসিটি দিয়ে বেসিক্যালি স্টার্ট করব আমাদের ইউনিট 2। ওয়েভস আমি শেষ হবে কবে? কোনটা? ফেব্রুয়ারি মার্চের দিকে? ইউনিট 2 কি না, না। ফেব্রুয়ারি মার্চের দিকে? ইউনিট 2 এটা আমাদের ফেব্রুয়ারির মাঝে দিয়ে শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারি 15 এরকম ম্যাক্সিমাম। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 18 ডিসেম্বর আর জানুয়ারি তো অনেক বড় বড় মান্থ, এই 2 মান্থে অনেক বেশি করেই পড়া হয়ে যাবে, সমস্যা নাই। আর তুমি ছুটি দাও না? কিসের? আচ্ছা, না কিছু না, কথা। আচ্ছা ভাই, বুকলেট ইউনিট 1 এর বুকলেট কবে দিবা? ইউনিট 1 এর বুকলেট তো চলতেছে, এনজেড ভাইয়া জানে নীলক্ষেত থেকে কবে আনাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে,
সো তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ করব, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ ইউনিট 2। আল্লাহ হাফেজ।